নমস্কার প্রিয় বন্ধুরা, আমার প্রাণের কলিজা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো চলে আসছি আবার একটা নতুন গল্প নিয়ে, যেই গল্প শুনলে তোমাদের আজকে সত্যিই ভালো লাগবে। আজকে একদম একটা নতুন গল্প নিয়ে আসছি। আমার চ্যানেলে হয়তো তোমরা এরকম গল্প এর আগে শোনোনি। তোমাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, আর খুব আনন্দ পাবে। খুব সুন্দরভাবে তোমরা গল্পটা শুধু উপভোগ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে গল্পটার সারাংশটা কী। প্রত্যেক দিনের মতন আজকেও বলে দিচ্ছি, এই গল্প কারোর সাথে কারোর তুলনা করে হয়নি, কারোর সাথে কারোর তুলনা করা হয়নি। এটা একদম কল্পনার গল্প, এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। তাই তোমরা এই গল্পটা দেখে মনোরঞ্জন করো আর মজা করো, এটাই বলবো। তো চলো গল্পটা শুরু করা যাক। আমি একটা ডিভোর্সি মা। ডিভোর্সি মার কতটা জ্বালা সেটা তোমরা যারা আছো তারাই বুঝতে পারবে। এমনি মাদের তো অনেক জ্বালা, এই জ্বালাটা একটু অন্যরকম জ্বালা। এটা আর 10টা মানুষের মতন না, এই জ্বালাটা টোটালটাই আলাদা। একটা বিয়ে হওয়ার পরে মেয়েদের, তার থেকে যখন তার স্বামী চলে যায়, স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়, তখন সেই মহিলাটার কতটা জ্বালা থাকে বুঝতে পারছো তো? তো আমার বিয়ে হয় একদম অল্প বয়সে। দেখতে শুনতে খারাপ না, গায়ের রঙটা চাপা, কিন্তু মুখশ্রীটা খুব মিষ্টি। চোখ নাক মুখ টানা টানা, কাজল পরলে যেন চোখটা আরও একদম সুন্দর, একদম টানা টানা হয়ে যায়। এক কথায় সবাই আমাকে দেখলে সুন্দরীই বলবে। গায়ের রং দিয়ে তো আর বিচার করা যায় না, গায়ের রং পরিষ্কার হলেই যে সুন্দর সেটা না। তার মধ্যে মানুষের নম্রতা ভদ্রতা সব থেকে একটা মেয়েদের সৌন্দর্য। যারা নম্রভদ্রভাবে থাকে তাদের যেন সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, দেখতে শুনতে খুবই একটা খারাপ ছিলাম না। আর বুঝতেই তো পারছো, যখন একটু সুন্দর মেয়েরা বাইরে চলাফেরা করে তখন তাদের দিকে নজর সবার পড়ে। তো বেশি দূর পড়াশোনা করতে পারিনি, অল্প বয়সে একটু বেশি পেকে গেছিলাম। প্রেমে পড়ে গেছিলাম, প্রেম করলাম, প্রেম করে তারপরে পালিয়ে গেলাম বহু দূরে। বাড়ির থেকে মানবে না, 2 বাড়ির 1 বাড়ির থেকেও মানবে না, তার জন্য আর বাড়িতে বিয়ের কথা বলতে সাহস পাইনি। অনেক দূরে পালিয়ে গেলাম। বলে না, প্রেমে তখন পেতনিও ভালো, সেই রকম অবস্থা হচ্ছে। আমি তো আর এটা আমার দিক থেকে যে হতো, সেই জন্য আমি তো আর পেতনি নিজেকে বলতে পারি না। ছেলেদের ক্ষেত্রে বলছি, প্রেমে পেতনিও ভালো। তো ভালোবাসা যখন, তখন তো বুঝতেই পারছো, ভালোবাসছি যখন, তখন কত ভালোবাসা, কত গভীর, কত ভালোবাসা উতলে উতলে পড়ে। তারপরে যখন সেটা সংসার জীবনে পরিণত হয়, তখন যে ভালোবাসা কোন দিক দিয়ে চলে যায় সেটা এখন বুঝি। যাই হোক, নতুন নতুন মধু খুবই ভালো লাগতো, এত ভালো লাগতো কি বলবো, বুঝতেই তো পারছো, নতুন নতুন এত মধু। তো বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন খুবই ভালো আর কি বাসত আমার স্বামী। এক কথায় বলতে আমাকে একদম পারলে মাথায় তুলে রাখতো এরকম। তো তারপরে আস্তে 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 ভালোবাসাটা একটু দূরত্ব হতে থাকে। আর
কেমন যেন একটা ছ্যাং ছ্যাং ভাব চলে আসতো। আমারও না একঘেয়ে আর ভালো লাগতো না। একটা মানুষকে একঘেয়া আর কত ভালো লাগবে। সত্যি কথা বলতে কোনো দিনই আমার একজনকে দিয়ে ভালো লাগতো না, একজনকে দিয়ে পোষাতো না। তো ভালোবেসে ফেলছি, বিয়ে করে ফেলছি, তখন এতটা আর কি মনটা ওই দিকেই চলে গেছিলো, তখন আর বুঝতে পারিনি। তো এখন পুরনো হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না, কিছুতেই কিছু ভালো লাগছে না। আর আমার স্বামীরও আমাকে ভালো লাগছে না। এই নিয়ে আমাদের প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত কেমন যেন একটা অশান্তি ঝগড়াঝাটি হতো। মুখে বলতে পারতাম না আমি, সেও মুখে বলতে পারতো না। দুজনকে কেন যেন পোষাচ্ছিলই না, একটা বন্ডিংই হচ্ছিল না। তো বুঝতেই পারছো, যেখানে বন্ডিং নেই সেখানে কি করে আমরা থাকি। পুরনো জিনিস বেশি ভালো লাগে না, এটা হচ্ছে আমাদের মনোবৃত্তি। যেহেতু আমরা পুরনো হয়ে গেছি, আমাদের আর কিছু ভালো লাগছে না, নতুন কিছু চাই, নতুন কিছুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। এই করতে করতে আমার সে চলে যেত তার কাজে, আমার আর বাড়িতে কোনো মন বসতো না। মোবাইলে একদিন একটা ফেসবুক খুললাম। ফেসবুক খুলে দিব্যি সবাই ফটো পোস্ট করে, আমিও ফটো পোস্ট করি। সবারটা দেখে আমার মনে হলো আমিও তো ফটো পোস্ট করতে পারি, আমিও তো এটা করতে পারি, ফেসবুকে ওটা করতে পারি। এই বলে রীতিমতন আমি আমার রেগুলার ফটো পোস্ট করতে থাকি। তার মধ্যে বহু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এক একজন এক এক রকম দেখতে, এত সুন্দর, দেখেই মনে হয় যেন একদম নিজের মনটা ভরে যায়। তখন ওদেরকে দেখলে নিজের বরের সাথে, নিজের স্বামীর সাথে আর কথা বলতেও ভালো লাগে না, বিরক্ত লাগে। এই করে দিনের পর দিন ফেসবুক চালাতে চালাতে রাত্রি জেগে দিন জেগে সব কাজকর্ম বাদ দিয়ে ফেসবুকের নেশায় পড়ে গেলাম। তখন আমার স্বামী আমাকে আরও অত্যাচার শুরু করলো। সে যা চাইছে সে পাচ্ছে না, আমারও ভালো লাগছে না পুরনো জিনিস। তারপরে আমি এরকম করতে কতদিন অশান্তি করব? হয়তো 10 দিন অশান্তি করে, তার মধ্যে একদিন আমি রাজি হয়ে যাই। কি করব? ঘরে থেকে জলে থেকে কুমিরের সাথে তো লড়াই করলে লাভ নেই। এখন যদি অশান্তি আমি করতে থাকি তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওই জন্য 10 দিন 20 দিনে হয়তো আমি একদিন আর কি রাজি হয়ে যাই। তারপরে এরকম করতে আমার সন্তান আমার পেটে আসে। তারপরে আমি আমার একটা ছেলে জন্ম দিই। তারপরেও দেখি এরকম চলছে ঝগড়াঝাটি, অশান্তি। এই করতে আমার আরেকটা মেয়ে হয়। তো এদিকে ফেসবুক আমি করতেই থাকি তার মধ্যে দিয়ে। তারপরে একদিন এমন একজনের সাথে আমার পরিচয় হলো, আলাপ হলো ফেসবুকে। তার প্রেমে আমি পাগল হয়ে গেলাম, হাবুডুবু খেতে লাগলাম। তো তখন আমি বাড়িতে, তার ভরসায় আমি বাড়িতে তুমুল অশান্তি শুরু করলাম। আমার স্বামী আমাকে বলল, তুমি যদি এরকম অশান্তি করো তোমাকে বাড়িতে রেখে আসতে বাধ্য হব। এরকম বলতে থাকে। আমিও একদিন মুখ ফুটে বললাম, হ্যাঁ আমিও চলে যাব। তারপরে এরকম করতে কিছুদিন পর আমার যে প্রেমিক ফেসবুকে পরিচয় হয়েছে, তার সাথে কথা বলতে গিয়ে আমি আমার স্বামীর হাতে ধরা পড়ে গেলাম। বলে না, যার প্রথমটাতে সুখ নেই তার মনে হয় কোনোটাতেই সুখ নেই।
ডিভোর্সি মেয়ের জ্বালা একমাত্র কে যে বুঝবে, তার সন্তানই তার জ্বালা, মানে তার ছেলেই একমাত্র তার জ্বালা বুঝলো লাস্টে। শুনতে তোমরা গল্পটা পুরো শুনতে থাকো, তাহলে বুঝতে পারবে, কেউ স্কিপ করবে না। তো আমি আমার স্বামীর সাথে প্রচুর লড়াই করলাম আমার প্রেমিককে নিয়ে। আমি জানি আমার প্রেমিক আমার শক্ত করে হাত ধরছে, আর আমি আমার প্রেমিকের সাথে সুন্দরভাবে জীবন কাটাবো, সুখীভাবে। এই নিয়ে তুমুল অশান্তি। আমার প্রেমিক আমাকে বলছে, তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, আমি তোমাকে নিয়ে আসবো আমার কাছে, আমি তোমাকে যোগ্য সম্মান দিয়ে আমি নিয়ে আসবো। আমি ওই খুশিতে, আমি ওই আনন্দে আমার স্বামীর সাথে ঝগড়া করলাম। করার পরে আমার মেয়ে আর ছেলে বরাবরই আমার বাদুক, আর আমার মেয়ে বরাবরই আমার স্বামীর বাদুক। কিছু হলেই আমার মেয়ে নালিশ করে আমার স্বামীর কাছে। এই যে আমি যে আমার প্রেমিকের সাথে কথা বলতে গিয়ে ধরা পড়ছি, প্রেমিকের সাথে একটা সম্পর্ক আছে, এটাও জানতো না। এটাও আমার স্বামীকে আমার মেয়ে মোবাইল খুলে সব দেখিয়ে দিয়েছে। আমি আমার ছবি পাঠাতাম, আমি কি কথা বলতাম না বলতাম, কীরকম ছবি পাঠাতাম, সব এগুলো আমার মেয়ে আমার স্বামীকে দেখিয়ে দিছে। আমার মেয়ে যেন কেন আমাকে সহ্যই করতে পারতো না, জানি না, আমার নিজের সন্তান তাও আমাকে সহ্য করতে পারতো না। আমার প্রতি একটা কেমন যেন তার বিরক্ত ভাব থাকতো। বাবার প্রতি তার মানে অগাধ ভালোবাসা ছিল। তার জন্য আমি মেয়েকে অনেক শুধরানোর চেষ্টা করছি, কিন্তু মেয়ে শুধরায়নি। তারপরের থেকে আস্তে আস্তে আমার মেয়ের প্রতি একটু টান কমে গেছে। তো এদিকে ছেলে আমার জন্য পাগল। ছেলে আমাকে 24 ঘন্টা চোখে হারায়। আমি যদি 1 সেকেন্ডের জন্য সরি, ছেলে আমাকে পাগলের মতন খুঁজে বেড়ায়। আমার মেয়ের সেটা মানে কোনো আফসোসই নেই আমি দূরে থাকলেও। তো আমি মনে মনেই ভাবছি যে ছেলে আমাকে এত ভালোবাসে, আমার যদি কোনো দিনও সেরকম ডিসিশন নিতে হয়, আমি ছেলেকে ছেড়ে যেতে পারবো না। একমাত্র ছেলের জন্য, মেয়ের জন্য ভেবেই আমি আমার স্বামীর সাথে অ্যাডজাস্ট করে চলি, কিন্তু আমার স্বামী আর সহ্যই করতে পারছে না আমাকে। তারপরে আমাকে বলল, অনেক হয়েছে, এবার তোমার বাড়ির লোক ডাকো। আমি বললাম, কেন? বাড়ির লোককে ডেকে কী হবে? বলে, হ্যাঁ, বাড়ির লোকে ডাকো, তোমাকে নিয়ে যাবে সারা জীবনের জন্য। আমি আর তোমার সাথে সংসার করব না, আমার স্বামী বলল। আমি বললাম, বাহ, দারুণ কথা বললে তুমি, কেন বল? তখন আমার স্বামী বলল, তুমি এরকম নষ্টি ফষ্টি করে বেড়াবে আর কেচ্ছা করে বেড়াবে পরপুরুষের সাথে, আর আমি তোমার সাথে সংসার করব, তুমি ভাবলে কীভাবে? তোমার মতন ক্যারেক্টারলেস মহিলা আমি দেখিনি, তোমার মতন বাজে মহিলা আমি দেখিনি। আমাকে যা নাই তাই বলল। আমি কি করতে পারি বলো তো? আমার বরকে বললাম, আমার হাজব্যান্ডকে বললাম, আমি কি করতে পারি বলো তো? আমার এক জিনিস ভালো লাগে না বারে বারে, আমার নতুন কিছু চাই, আমি নতুন কিছু ভালোবাসি, পুরনো জিনিস আমার বেশি ভালো লাগে না। তখন আমার বর আমাকে যা নাই তাই মুখে আসলো বলল, আমার মতন ক্যারেক্টারলেস মহিলা দেখিনি, আমি একটা বাজে মহিলা, এই সব বলে আমাকে বলল, আমার মেয়েকে তোমার সংস্পর্শে রাখবো না, তাহলে আমার মেয়ে তোমার মতন হয়ে যাবে। এই সব অনেক কথাবার্তা বলল, এত কথা আমি তোমার সাথে বলতে চাই না। তুমি যার মোহে পড়েছ, যাকে তুমি তোমার প্রেমে নাচাচ্ছ, তাকে তুমি আমার সামনে ডাকো, আর তোমার বাড়ির লোককে তুমি সামনে ডাকো। আমি আজকে ফাইনাল কথা বলতে চাই, আজকেই শেষ কথা বলতে চাই। আমি চিন্তা করলাম, রোজ রোজ অশান্তির থেকে আজকে অশান্তিটা একবারেই শেষ হয়ে যাক। ঠিকই আছে, যেখানে সম্মান নেই, যেখানে ভালোবাসা নেই, সেখানে থেকে কোনো লাভ নেই।
আমার বর আমাকে বলল, ছি, বিয়ের আগে যদি জানতাম তুমি এরকম, প্রেম করার আগে যদি জানতাম তুমি এরকম, তোমার ক্যারেক্টার এরকম, তাহলে আমি কোনোদিনই তোমাকে বিয়ে করতাম না। আমি বললাম, তুমিও যদি এরকম থাকতে তাহলে আমিও তোমাকে বিয়ে করতাম না। তখন আমার বর বলল, আমি কি, না তুমি তো কথায় কথায় সন্দেহ করো, তুমি প্রত্যেকটা জিনিসে সন্দেহ করো। বাড়িতে কোন জিনিসটা আমাকে তুমি নতুন এনে দিছো বলো তো? সব জিনিসই তো পুরানো। এই পুরানো জিনিস আমার ব্যবহার করতে ভালো লাগে না। তোমাকে বলি একটু নতুনত্ব জিনিস এনে দাও ডেলি, আমার নতুন নতুন জিনিস ভালো লাগে। তুমি সেগুলো মানো না, তুমি বলো কোথায় পাবো। এগুলো আমি কতদিন সহ্য করব? আমি তিতা তিতা হয়ে গেছি। আর আমি যদি জানতাম তোমার কোনো যোগ্যতা নেই, তোমার কোনো ক্ষমতা নেই, তাহলে আমিও তোমার হাত ধরতাম না, তোমারকে আমি ভালোবাসতাম না। তোমাকে আমি বরাবরই বলে আসছি, দেখো পুরনো জিনিস আমার বেশি দিন ভালো লাগে না, আমি নতুন কিছু চাই। তখন তুমি পাত্তা দাওনি। এখন যখন দেখছো যে এরকম হচ্ছে, এখন তুমি এগুলো বলছো না? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি বলবে কি? আমিই বলবো তোমার সাথে আমি থাকবো না। আমি এক্ষুনি আমার মাকে ফোন করছি, আমার বাবাকে ফোন করছি, ওরা এসে বিচার করবে। আমি তোমার সাথে আর অ্যাডজাস্ট করতে পারবো না। আমার স্বামী বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মা বাবাকে না, তোমার প্রেমিককেও ডাকবে। দেখি কোন প্রেমিক আবার তোমার ফাঁদে পা দিল, তোমার কোন প্রেমিককে তুমি উল্লু বানালে, তুমি মানুষটাকে আবার তো ঠকাবে। আমি বললাম, দেখো সবাইকে সমান ভাববে না, আর আমাকে এইভাবে কোনো কথা বলবে না। আর একটা কথা তোমাকে বলতে চাই, আমি যদি চলে যাই, আমি কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে যাব। আমি জানি আমার মেয়ে ছোট, আমার মেয়ে না হয় আমাকে ওরকম করে, কিন্তু আমি তো ওর হাত ছাড়তে পারবো না। এই বলে আমার স্বামীকে বললাম। আমার স্বামী বলল, অত বড় সাহস, অত বড় ক্ষমতা, তুমি ছেলে মেয়েকে নিয়ে যাবে? আমি দিব না। এই বলে আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হলো। তখন আমার ছেলে পাশে দাঁড়ানো, আমার মেয়ে টিউশন থেকে এসে আমাদের ক্যাচাল শুনলো, ঝগড়া শুনলো। তখন তার বাবাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? তখন তার বাবা তাকে পরিষ্কার সব কিছু জানিয়ে দিল। বলল, তুই এখন বড় হয়েছিস, তোকে সব জানতে হবে, বুঝতে হবে। তারপরে আমার বরের মুখে আমার মেয়ে সব শুনে আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, বাবা তুমি যেটা বলেছো সেটাই ঠিক বলেছো, আমি আমার এই মার সাথে যাব না, আমি তোমার সাথেই থাকবো। আমার মাকে আমার একদম সহ্য হয় না, মার আদব কায়দা দেখে আমার একটুকু ভালো লাগে না। আমি তোমার সাথে থাকবো, আমি মার সাথে যাব না। এই শুনে আমার মেয়ের উপর খুব রাগ হলো। আমি ভাবলাম, আমি তোদের চিন্তা করে এরকম করলাম, আর তুই আমার চিন্তা করলি না। ঠিক আছে, তোর বাবার কাছেই তুই থাক, আমার সাথে তোর যেতে হবে না। বলে আমি ছেলেকে বললাম, তুই কি করবি? ছেলে বলল, আমি তোমার সাথে যাব। তখন আমি মনে মনে ভাবলাম, ছেলে তো আমার সাথে যাবেই, কারণ ও তো আমাকে ভালোবাসে, ওর তো আমার জন্য পাগল। ছেলে আমাকে বলল, মা আমি তোমার সাথে যাব, আমি বাবার সাথে থাকবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি জানো না। তখন আমি মনে মনে ভাবলাম, আমি তো জানি আমার ছেলে আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু আমার তো হয়ে গেল জ্বালা। আমি এদিকে ডিভোর্স দিয়ে বাড়িতে চলে গেলাম। বাবা মা আসলো, আসার পরে সব কিছু একটা নিজেদের মধ্যে কথাবার্তা হলো, হওয়ার পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিল। আমি ডিভোর্স নিয়ে বাড়িতে চলে গেলাম আমার ছেলেকে নিয়ে। তারপরে আমি আমার প্রেমিকের সাথে যোগাযোগ করলাম। আমার প্রেমিক আমাকে বলল যে তুমি আমার সাথে চলে আসো। এই শুনে আমি আমার
আমার প্রেমিকের কাছে আমি চলে গেলাম আমার ছেলেকে নিয়ে। আমার প্রেমিক আমাকে একটা বাড়ি ভাড়া করে দেয়। সেই বাড়ি ভাড়ায় একটাই মাত্র ঘর থাকে। দিনের বেলায় আমার প্রেমিক আমার সাথে এসে দেখা করত, কিন্তু রাত্রে সে দেখা করতে পারতো না। আমি বলতাম, তুমি আমার এখানে থাকো। ও বলতো, না, বাড়িতে আমার মা আছে, আমি মাকে ফেলে থাকতে পারবো না, মা বয়স্ক, মাকে ফেলে আমি রাত কাটাতে পারবো না। তখন আমি আস্তে আস্তে ভাবি যে আমার প্রেমিক তো আমাকে বলেছিল যোগ্য সম্মান দিবে, কিন্তু আমার প্রেমিক তো আমাকে যোগ্য সম্মান দিল না। সে তো আমাকে বিয়ে করেনি। আমি তাকে বিয়ে করার কথা বললেই বলে কিছুদিন পরে বিয়ে করব, এখন বিয়ে করব না। সে রীতিমতন আমাকে ইউজ করে যেত, অনবরত ইউজ করে যেত, আর টাকা পয়সা কিছুই সে দিত না। কোনো টাকা পয়সার কথা বললে আমাকে বলতো, আমার এখন দেওয়া সম্ভব হবে না, তুমি চালিয়ে নাও, আমি পরে দিব। আমার মার শরীর ভালো না, আমার মাকে দেখতে লাগে। আমি বললাম, বাড়ির থেকে গয়নাগাটি আর যেটুকু টাকা নিয়ে আসছি ওটা তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমার ছেলেকে একটা স্কুলে ভর্তি করে দিলাম, তারপরে সংসার খরচা, বাড়ি ভাড়া, একটা রুমের ঘর ঠিক বাড়ি ভাড়া করে দেয়, মানে ভাড়া একটাই রুম আর ছোট্ট একটা রান্নাঘর। এখানেই আমরা কোন রকম কষ্ট মষ্ট করে মা আর ছেলে থাকতাম, একটা রুমের মধ্যেই মা আর ছেলে থাকতাম। তো আমার প্রেমিক আমাকে বলে, তুমি চালিয়ে নাও, আমি তোমাকে পরে দিব। মাস গেলে বাড়ি ভাড়া, সংসার খরচা, ছেলের খরচা, কয়েকটা গয়নাগাটি নিয়ে আসছিলাম আর কিছু টাকা নিয়ে আসছিলাম। এভাবে বসে বসে খেলে তো মানে রাজার ধনও শেষ হয়ে যাবে। আমার প্রেমিক আমাকে বলল, কি করবে বলো, আসছো এইভাবে, এখন নিজেকে তো চালাতেই হবে, আমাকে একটু সময় দাও, আমি এখন পারবো না। এই বলে দেখি দিনের পর দিন আমার প্রেমিক আমাকে ইউজ করে যাচ্ছে আর আমাকে যোগ্য সম্মান দিচ্ছে না। আমি তখন মনে মনে ভাবলাম, এ কি জ্বালায় পড়লাম আমি, স্বামী ছেড়ে সন্তানকে নিয়ে চলে আসছি এর ভরসায়, আমার কি জ্বালা, ডিভোর্স দিয়ে এত জ্বালায় পড়ব, এত জ্বলতে হবে আমি তো বুঝতে পারিনি। এরকম ভাবা শুরু করলাম। তারপরে প্রেমিক আসতো, আমি তার সাথে অনবরত রাগ হয়ে কথা বলতাম, ঝগড়াঝাটি করতাম, তুমি আমাকে বিয়ে করবে না, আমাকে তুমি যোগ্য সম্মান দাও, আর তুমি হচ্ছে আমার সংসারের দায়িত্ব নাও। এরকম বলতে বলতে আমার প্রেমিক এড়িয়ে যেত আর আমাকে সে উল্টাপাল্টা কথা বলতো। এরকম বলতে বলতে ওর সাথে আমার অনেক অশান্তি হয়ে গেল। তারপরে সে আমাকে বলল, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। এই শুনে আমার প্রেমিককে ধরে আমি জড়িয়ে ধরে খুব কাঁদলাম। তখন আমার প্রেমিক বলল, কিছু করার নেই, তুমি কিভাবে ভাবো তুমি একটা এঁঠো, আমি তোমাকে ঘরে তুলব, আমি অন্যের এঁঠো জিনিস খাই না। এই কথা বলে আমার প্রেমিক বেরিয়ে চলে গেল। আমি আর কিছু বলতে পারলাম না, আমি হাউমাউ করে কাঁদতে থাকলাম। আমার ছেলে কোথায় যেন গেছিল, সে এসে সব শুনে আমাকে জড়িয়ে ধরে সে বলল, মা তুমি কান্না করো না, আমি আছি, তোমার সব কিছুর দায়িত্ব আমি নিলাম এখন থেকে। ডিভোর্স হয়েছে তাই কি হয়েছে, বাবা নেই তাই কি হয়েছে, সব কিছুর দায়িত্ব আমি নিলাম, তুমি চিন্তা করো না। আমি তখন মনে মনে ভাবলাম, আমি কি সর্বনাশ করলাম, ডিভোর্সি মেয়ের কত যে জ্বালা, সে এই জ্বালায় জ্বলছি, আর আমার জ্বালাই একমাত্র আমার সন্তান বুঝলো, আর কেউ বুঝলো না। আমার ছেলে আমাকে যখন ওইভাবে বলল যে মা আমি আছি, তুমি চিন্তা করো না, বাবা তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার প্রেমিক তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে কোনো সময় ছাড়বো না,
আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। তাই কি হয়েছে, আমরা সুখী সুখীভাবেই থাকবো। আমি কাজ করব, তুমি সংসার চালাবে, তোমার কোথাও কাজ করতে হবে না। আমি বললাম, বাবা তুই পড়াশোনা করবি না, তুই এখন কাজ করবি? বলল, না মা, আমি এখন পড়াশোনা যদি করি তাহলে আমাদের সংসার চলবে না। আর তুমি যা গয়নাগাটি ছিল সব কিছু বিক্রি করে সংসার চালিয়েছো। এখন আমার বাইরে কাজ করতে হবে, কাজ করে অন্ততপক্ষে মা আর ছেলের সংসারটা চালাতে হবে। এই দায়িত্বটা আমার নিতেই হবে। আমি আর পড়াশোনা করতে পারবো না। আমি বললাম, সবটা আমার জন্য হয়েছে না রে বাবা? তখন আমার ছেলে বলল, মা কপালে যেটা আছে সেটা হবেই, তুমি এটা নিয়ে মন খারাপ করো না, যেটা হওয়ার হয়েই গেছে। আমি সব ঠিক করে দেব। সবাই ছাড়ুক তোমাকে, আমি ছাড়বো না। আমি তোমাকে কোনোদিনও তোমার হাত ছাড়বো না। তুমি তো আমার মা, তোমার জন্যই তো আমি পৃথিবীতে আসছি। আমি মনে মনে চিন্তা করলাম, সত্যি আমার ছেলে আমাকে এত ভালোবাসে? পাগলের মতন আমার ছেলে ভালোবাসে। তারপরে আমার ছেলে একটা কাজে ঢুকলো, সে কাজ করতো, আমি সংসার করতাম। আমরা দুইজনেই এইভাবে সুখী সুখীভাবে দিন কাটাতাম। আর সেই পুরনো প্রেমিক আর আমার সম্পর্ক ছেদ করে আমি আর অন্য কোথাও কোনো কারোর চিন্তা করিনি। আমি চিন্তা করছি আমার ছেলেকে নিয়ে। এবার যা হবে আমার ছেলের সাথেই। আমি আর কারোর সম্বন্ধে কিছু ভাবতে চাই না। এবার আমি আর আমার ছেলেই ভালোভাবে বাঁচব। আমার ছেলে রীতিমতন একটা কাজ করতে লাগলো, আর সেই কাজের টাকা দিয়ে আমার সংসার চলতে লাগলো। ঘর ভাড়া দিতে ওই টাকা দিয়ে ঘর ভাড়া, তারপরে সব খরচাপাতি আমার ছেলেই চালাতো। এখন আমরা খুব ভালো আছি, দুজনে দিব্যি আছি। আমার ছেলে অনেক আমাকে সুখ দেয়, আর আমি খুবই ভালো আছি। আমার ছেলের দিনগুলো খুব আনন্দে কাটছে। পুরনো সব ভুলে গিয়ে আমি নতুন করে আবার শুরু করেছি। আগে যে সমস্ত আমার স্বভাব ছিল, এখনও সেগুলো আর কিচ্ছু নেই। সব ওই ঘটনার পরে আমি নিজেকে নিজে খুব দোষারোপ করেছি। সত্যিই তো, আমার এত ভালো স্বামী, তাকে ছেড়ে আমি এইভাবে আসছি, এগুলো তো আমার কপালে ভোগ করতেই হবে। আমি কেন এই পাপে পা দিতে গেলাম? আমার তখনই বোঝা উচিত ছিল যে একবার বিয়ে হয়ে গেছে, আমি কেন আবার অন্যদিকে যাচ্ছি? এগুলো সব আমার কর্মের ফল। আমার কর্মের ফল তো আমাকে ভোগ করতেই হবে। এগুলো চিন্তা করি আর ভাবি যে কি করলাম। আমার ছেলে বলে, মা পুরনো সব কিছু ভুলে যাও, নতুন নিয়ে শুরু করো, দেখবে ভালো থাকবে, আমিও ভালো থাকবো। মানুষ মাত্রই ভুল হয়, তোমারও ভুল হয়েছে, কিন্তু তুমি এখন বুঝছো, যেই বোঝাটা তোমার আগে বুঝতে লাগতো। এখন বুঝে কি হবে মা, এখন তো সব শেষ। আমি তখন বললাম, হ্যাঁ রে বাবা, ঠিক বলেছিস। আমি যখন বুঝলাম তখন আমার সব শেষ। এখন আর কিছু করার নেই। এখন অনেক বছর হয়ে গেছে, বাবা হয়তো আমাদেরকে ভুলেও গেছে। তখন ছেলে বলল, মা বাবার তো ভোলাটা স্বাভাবিক, তুমি যা করেছো আমি তোমাকে বলি না, তুমি হয়তো খারাপ পাবে। তখন আমি বললাম, না না না, খারাপ পাবো না, আমি নিজেই অনুশোচনা করছি, আর কি খারাপ বল? এটা আমার কর্মের ফল, এটা তো ভোগ করতেই হবে। আমি তোর বাবার মতন মানুষকে ঠকিয়ে আসছি, আমি কি সুখে থাকতে পারবো? সুখে থাকতে পারবো না। তখন ছেলে বলল, মা এগুলো বলে আমার মনে কষ্ট দিচ্ছ? আমি কি তোমাকে সুখ দিচ্ছি না? আমি তোমাকে কোন দিক দিয়ে অভাব রাখছি? সব কিছুই তোমাকে পরিপূর্ণভাবে দিচ্ছি। আমি তখন বললাম, না রে বাবা, মনে পড়লো তাই বললাম। আমি তো পুরনো কথা মনে করতে চাই না, মনে করলেই অনেক কষ্ট হয়। আর যেটা করছি সেটা কর্মের তো ফল পেতেই হবে, তাই না? তখন ছেলে বলল, মা যেটা হয়ে গেছে ওটা আর এখন ভেবো না। এখন ভাবলে কি সেই দিনগুলো ফিরে আসবে? ফিরে আসবে না। নতুন করে তুমি আর আমি শুরু করি। এই দিনগুলো আমাদের কাছে যেন কোনো
মানে খারাপ কিছু না আসে, আমরা সুন্দরভাবে দিন কাটাবো। আমি কাজ করব, আমি টাকা কামাই করব, আর তুমি সুন্দরভাবে সংসার করবে। হ্যাঁ মা, তারপরে দেখবে আমাদের আর কোনো দিন কোনো কষ্ট হবে না। হ্যাঁ বাবা, ঠিক বলেছিস। আমি আর ওগুলো মনে করব না, মনে করতে চাই না। ওই সমস্ত জিনিস মনে করলেই আমার ভেতরটা যেন কেমন লাগে। নে, এখন তুই যেটা বলবি সেটাই আমি করব, কারণ তুই এখন একমাত্র আমার গার্জিয়ান। আমি আর কাউকে এখনকার দিনে বিশ্বাস করব না। বিশ্বাস করে যা সর্বনাশ করেছি, এই সর্বনাশের আর কোনো ক্ষমা হয় না, কোনো মানে মাপ হয় না। এই জন্য এই পুরনো কথা এখন এখানেই বন্ধ করা দরকার। তারপরে ছেলে বলল, ঠিকই মা, আমি আর পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না। তুমি এগুলো বন্ধ করো, এগুলো আলোচনা যত করবে ততই বাড়বে। আর পুরনো জিনিস যেখানে পুরনো হয়ে গেছে, ওগুলো চিন্তা ভাবনা করে কিছু হবে না, ওইগুলো তো আর ফিরে পাবো না। হ্যাঁ বাবা, তোর বাবার কথা বড্ড মনে পড়ে। যখন আমার সাথে এরকম ঘটনা ঘটলো না, তখন শুধু একটা কথাই মনে পড়ছে। তোর বাবা বারে বারে বলছে যে কে তোমাকে এরকম আমার থেকে বেশি ভালোবাসে দেখব তো। কিন্তু আমি তখন পাত্তা দিইনি। এখন দেখছি তোর বাবার কথা অক্ষরে অক্ষরে ঠিক। তোর বাবা সত্যি মানে আমাকে বাসছে। হয়তো তোর বাবার ইনকাম কম ছিল, কিন্তু তোর বাবা সত্যিই ভালোবাসতো। আর আমি একটু নতুনত্ব জিনিস পছন্দ করতাম, তার জন্য আমাদের এই পরিস্থিতি। আমি যদি তখন ঠিকঠাক মতন সংসারটা করতাম, তাহলে আর আমাদের এই ছাড়াছাড়ি হতো না, আমার কপালে এই দুর্ভোগ থাকতো না। হ্যাঁ মা, এটা আর এখন চিন্তা করে মন খারাপ করো না। যেটা হয়ে গেছে সেটা আর কে আটকাতে